আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার ভয়াবহতা বাড়ছেই, দেশে সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যুর রেকর্ড। মানুষকে টানা ঘরবন্দি থাকার প্রস্তুতির পরামর্শ বিশেষজ্ঞদের। খালেদা জিয়াও করোনায় আক্রান্ত, সাথে আরও ৯ জন। বাসায় চলছে সবার চিকিৎসা, দেশবাসীর দোয়া কামনা। করোনায় মৃতদের দাফনে রায়ের বাজারে দিনরাত চলছে কবর খোদা। এত লাশ আর কখনো দেখেননি গোরখোদকরা। বুধবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, শুরু হতে যাওয়া কঠোর লকডাউনেও খোলা থাকবে গার্মেন্টস ফ্যাক্টরি। আরও ১০০ বছর ক্ষমতায় থাকলেও সরকারের সাথে বিরোধে যাবে না হেফাজত, জানিয়েছেন বাবুনগরী। মামুনুল হকের পক্ষে সাফাই। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড, ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৭৮ জন। এ নিয়ে দেশ মোট মৃতের সংখ্যা ৯,৭৩৯ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫,৮১৯ জনের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ কমাতে লকডাউনের সময় সাধারণ মানুষকে টানা ঘরবন্দি থাকার প্রস্তুতি নিতে হবে। করোনায় মৃত্যুর মিছিল বেড়েই চলছে। গেল কদিন নতুন নতুন রেকর্ড হচ্ছে প্রাণহানিতে। দেশে করোনা শনাক্তের পর সর্বোচ্চ মৃত্যুর তথ্য রবিবার দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৭৮। এতে করে দেশে করোনায় মৃত্যু হল ৯,৭৩৯ জনের। নতুন করে ২৯,৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৫,৮১৯ জনের। এতে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬,৮৪,৭৫৬ জন। দেশে করোনা শনাক্তের হার ১৯.৮১, সুস্থতা ৮৪.২০ ও মৃত্যুর হার ১.৪২। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কঠোর লকডাউনের পাশাপাশি নিজেদের সুস্থতার জন্য সাধারণ মানুষকেও অন্তত ১৪ দিন ঘরবন্দি থাকতে হবে। প্রত্যেকটি মানুষকে ঘরে তখন আবদ্ধ থাকতে হবে, অর্থাৎ সেখানে যিনি সংক্রমিত নন, সুস্থ মানুষ, তিনিও ঘরের মধ্যে থাকবেন, যিনি সংক্রমিত হয়েছে তিনিও ঘরের মধ্যে থাকবেন। এখন লাভটা কি হবে, যে যিনি সংক্রমিত এই ২ সপ্তাহ যখন তিনি বাধ্যতামূলকভাবে ঘরের মধ্যে থাকছেন, তখন তিনি তার এই রোগটিকে, আমরা জানি যে প্রথম ২ সপ্তাহ সে ছড়ানোর জন্য সবচেয়ে বেশি উপযোগী একজন ব্যক্তি, সেটি সে তখন ছড়াবে না। মানে কমিউনিটি স্প্রেডটাতে আমরা একটা হার্ট ব্রেক হিসেবে কাজ করাতে পারবো। এদিকে ১০ এপ্রিল সকাল ৮টা থেকে ১১ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ৭৮ জনের মধ্যে ৭৭ জনেরই মৃত্যু হয়েছে হাসপাতালে। আর এই ৭৮ জনের মধ্যে ৪৮ জনই ৬০ বছরের বেশি বয়স্ক। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। সকালে তার করোনা শনাক্তের রিপোর্ট পাওয়া যায়। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শারীরিকভাবে স্থিতিশীল আছেন বেগম খালেদা জিয়া। এদিকে তার বাসার আরও ৯ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। কয়েকদিন ধরেই জ্বর ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কয়েকজন ব্যক্তিগত স্টাফ। এমন পরিস্থিতিতে শনিবার বেগম খালেদা জিয়ার করোনার নমুনা পরীক্ষা করা হয়। রবিবার সকালেই খবর আসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা পজিটিভ। বিকেলে গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়া করোনা পজিটিভ হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে। স্যাম্পল গতকাল আইসিডিডিআরবিতে নিয়ে নেওয়া হয়েছিল। সেখানে আমরা আজকে রিপোর্ট পেয়েছি যে তার টেস্ট রিপোর্টটা পজিটিভ, অর্থাৎ উনি করোনা আক্রান্ত হয়েছেন। প্রফেসর ডক্টর FM সিদ্দিকী, প্রফেসর অফ মেডিসিন এবং রেসপিরেটরি ফিজিশিয়ান, তার নেতৃত্বে তার ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন তাদের তত্ত্বাবধানে তার চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তিনি এখন স্টেবল আছেন, ভালো আছেন। আর তার কোনো টেম্পারেচার নেই, অন্য কোনো উপসর্গ তার নেই।
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া। দেশবাসীকে আমরা আহ্বান জানাবো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আহ্বান জানিয়েছেন যে তার জন্য, তার মুক্তির জন্য সবাই যেন দোয়া করেন। বিশেষ করে আমাদের দলের সকল স্তরের নেতাকর্মীদের কাছে আমাদের আহ্বান থাকবে যে তারা এই দেশনেত্রীর রোগ মুক্তির জন্য তার পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে তা দোয়া চাইবেন। এদিকে বিকেল 5টার পর খালেদা জিয়ার বাসায় যান তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। ফিরে এসে তিনি জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো, তার কোনো উপসর্গ নেই। তার ব্যক্তিগত 9 জন স্টাফও করোনা পজিটিভ। আল্লাহর অশেষ রহমতে ম্যাডামের ফিজিক্যাল কন্ডিশন ভালো, তারা কোনো রকম উপসর্গ নাই তার, যেমন জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, এদের কোনো কিছু নাই। এখানে সব কিছু আছে, অক্সিজেন বলেন, চিকিৎসা বলেন, আইভি ইঞ্জেকশন বলেন, সব ধরনের প্রিপারেশন এখানে আছে আমাদের। আমরা সব ধরনের ওরকম অ্যারেঞ্জমেন্ট করে রাখছি আগের থেকেই। ডাক্তার মামুন জানান, বাসায় খালেদা জিয়ার সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতালের একটি কেবিনও বুক করে রাখা হয়েছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। করোনায় মৃতদের দাফনে দিন রাত চলছে কবর খোঁড়ার কাজ। এক একটি কবর খোঁড়ার সাথে সাথে তা পূর্ণ হয়ে যাচ্ছে মরদেহে। রায়ের বাজার কবরস্থানে গিয়ে দেখা গেল এমনই চিত্র। গোরখোদকরা বলছেন, এত লাশ আগে কখনো দেখেননি তারা। গোরখোদকদের মতো ব্যস্ততা বেড়েছে দাফন সেবা দিতে থাকা স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানগুলোর। করোনায় মৃতদের জন্য সিটি কর্পোরেশনের নির্ধারণ করে দেওয়া রাজধানীর একমাত্র কবরস্থান এখন রায়ের বাজার কবরস্থান। করোনায় মৃত্যুর সংখ্যা রেকর্ড পরিমাণ বাড়ায় এই কবরস্থানের গোরখোদকদের ব্যস্ততম সময় পার করতে হচ্ছে প্রতিদিন। সকাল থেকে আসতে থাকে একের পর এক লাশ। এক একটি কবর খোঁড়ার সাথে সাথে তা পূর্ণ হয়ে যাচ্ছে মরদেহে। অবস্থা এমনই যে অগ্রিম কবর খুঁড়ে রাখতে হচ্ছে তাদের। আগের চেয়ে একটু বেশি হয়, আগে 2টা 4টা 1টা 2টা হয়েছে, এখন 4টা 5টা 6টা হয়। সংস্থার লোকে নিয়ে আসে, লাশের স্বজনেরা নিয়ে আসে না, এখন কোনো ভয় পায় না, এখন স্বজনেরা নিয়ে আসে বেশি। রিসেন্টলি চাপ বাড়ছে, আগে কম ছিল, নিয়ন্ত্রণে ছিল। কালকে আমাদের মার্কাজলে 82 জন গোসল করাইছি করোনা পজিটিভ ডেড বডি গোসল করে। এখানে আমি নিজেই আসছি 4টা নিয়ে। এখানে মানুষ সচেতন না দেখে এখন মনে করেন যে লাশের সাথে আসতেছেন। আমরা আগে পিপিটিভি পরে আসতাম, এখন আমরা পিপিটিভি পরি না। শুরুর দিকে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তাদের গোসল এবং দাফন কাফন দিতে ভয় পেত পরিবারের লোকজন। তখন থেকে লম্বা একটা সময় মৃতদের সৎকারের কাজ করেছে দেশের কিছু স্বেচ্ছাসেবক সংগঠন ও সংস্থা। 1 বছরে দৃশ্যপট অনেকটা বদলে গেছে। করোনায় কেউ মারা গেলে বেশিরভাগ পরিবার এখন নিজেরাই দাফন করছে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবকরা। আমাদের টিম এখনো পর্যন্ত তারা ফিল্ডে কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন যে এপ্রিলের 1 এপ্রিল থেকে নিয়ে এখন পর্যন্ত গড়ে মৃত্যুর হার অনেকটা বেড়েছে এবং এখন আমরা প্রায় দিনে 30 থেকে 35টি ডেড বডিও আমাদেরকে ব্যবস্থা করতে হচ্ছে। বর্তমানে সাধারণ মানুষের মাঝে মমতা ও সহযোগিতার পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে। মৃতের স্বজনরা এখন দাফন, জানাজা ও দাফনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আমাদের স্বেচ্ছাসেবীরা করোনা মৃতদেহের পুরোপুরি ভাইরাস মুক্ত করে পূর্ণ ধর্মীয় মর্যাদায় গোসল করিয়ে, কাফন করিয়ে, বডি ব্যাগে করে স্বজনদের কাছে পৌঁছে দিচ্ছে। এদিকে করোনা ছাড়া অন্য কারণে যারা মারা যাচ্ছেন তাদের দাফনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধির নিয়ম। কবরস্থানে ভিড় করছে মানুষ। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে তৃতীয় দিনের মতো পুরোদমে চলছে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের টিকা কেন্দ্রে রবিবার সকাল থেকে সাধারণ মানুষ যান টিকা দিতে। দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার SMS পাওয়া ব্যক্তিরাই গেছেন টিকা দিতে। সাধারণের পাশাপাশি সমাজের বিশিষ্টজনেরাও টিকা নিয়েছেন। সংক্রমণ কমাতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার বিকল্প নেই বলে মনে করেন বিশিষ্টজনেরা। BSMMU টিকা দান কেন্দ্রের ইনচার্জ ডাক্তার খোরশেদ আলম জানালেন, পর্যাপ্ত টিকার ব্যবস্থা আছে, তারা চেষ্টা করছেন টিকা নিতে আসা সবাইকে সেবা দিতে। করোনার সর্বোচ্চ ঝুঁকিতে থাকা রাজধানীর আদাবর ও রূপনগরের মানুষের মধ্যেও উদাসীনতা। স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই দুই এলাকার কোনোটিতেই। তরুণ ও যুবকদের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা একেবারেই কম।
শনিবার প্রকাশিত আইইডিসিআরের তথ্যমতে রাজধানীর মিরপুরের রূপনগরে প্রতি ১০০টি নমুনায় গড়ে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ঝুঁকির দিক থেকে দ্বিতীয় স্থানে আদাবর। এলাকাটিতে করোনা শনাক্তের হার ৪৪%। কিন্তু এসব এলাকায় বোঝার উপায় নেই পরিস্থিতি এতটা ভয়াবহ। মাস্ক পকেটে পরীক্ষা দিয়ে বাইরে তো ভুলে গেছি। মাস্ক তো আছে, আমি কাজ করে আসতেছি, মাস্ক আমার পকেটে আছে। মিরপুরের রূপনগর রাজধানীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। করোনা সংক্রমণের শীর্ষ এই অঞ্চলটিতেও স্বাস্থ্যবিধির ধার ধারছেন না অনেকে। ক্যামেরা দেখে মুখ ঢাকার নমুনাই বলে দেয় স্বাস্থ্যবিধির গুরুত্ব বুঝলেও গ্রাহ্য করার গরজ নেই তাদের। মাস্ক আমরা এই যে ওয়ান টাইম এই টাইমে নিরপ্ত এটাকে আমরা পরি না। মাস্ক রাখি আইছি, সব খেয়াল থাকে না, স্মরণ থাকে না সবসময়। এই বেপরোয়াপনায় চরম বিরক্ত স্বাস্থ্যবিধি মেনে চলা মানুষ। কিছুই মানে না, অসহ্য লাগে। আগুন জ্বলতেছে, আগুনে হাত দিতে চায় তারা। আল্লাহ আছে, আমাদেরকে ধৈর্য সচেতন করতে পারবে না। ঠিক আছে, এখন একটা পানিশমেন্ট আছে, ওনাদের ধৈর্য আমাকে জেল জরিমানা করা, এছাড়া আর কোনো পানিশমেন্ট নাই। আর যদি টোটালি অফ করে দেওয়া, এখন টোটালি অফ করে দিলে আমরা তো বিকাইতে পড়বো। তরুণ ও যুবকদের মধ্যেই মাস্ক ছাড়া ঘোরাফেরায় স্বাচ্ছন্দ্য বেশি। এই বয়সীদের মধ্যে করোনায় মৃত্যুর হার কম হওয়ায় এমন উদাসীনতা বলে মত কারো কারো। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। সময়ের সাথে পাল্লা দিয়ে হাসপাতালগুলোতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। ভর্তির সুযোগ কিংবা চিকিৎসা মিললেও আইসিইউ না পেয়ে উদ্বেগ উৎকণ্ঠায় রোগীর স্বজনরা। ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, কঠিন সময় অতিক্রম করলেও রোগীর সেবা দিতে চেষ্টার অন্ত নেই তাদের। জামাল খানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সৈকত সাদিক। কামাল হোসেন বাড্ডার সাঁতারকুল থেকে করোনা আক্রান্ত মুমূর্ষু মাকে নিয়ে এসেছেন রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে। কখন মাকে হাসপাতালে ভর্তি করাবেন এটা নিয়ে উদ্বিগ্ন তিনি। ম্যানেজ করছি আমার এক আত্মীয়র কাছ থেকে, রাত্রে নিয়ে 12টার দিকে দিছি, সারা রাত্র দিছি। আর এখন যে আরেকটা অক্সিজেন অন্য জায়গা থেকে সংগ্রহ করছি কইরা, তারপরে এখানে মানে গাড়ি অ্যাম্বুলেন্স, অক্সিজেনওয়ালা অ্যাম্বুলেন্স এই ঠিক করছি, তখন অক্সিজেন দিন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে রোগী আসছেন। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত এই হাসপাতালটিতে 250 জন রোগী ধারণ ক্ষমতা থাকলেও 10 এপ্রিল পর্যন্ত ভর্তি হয়েছেন 400 জন রোগী, যাদের মধ্যে বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। সকাল থেকে অনেক রোগী আসতেছে, ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে তাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা অনেক বেশি। তো আমাদের অক্সিজেনের যে সিলিন্ডার অক্সিজেন তাদের 5-6 লেভেলে দিতে হচ্ছে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী থাকার পরও হাসপাতালে রোগী আসা থেমে নেই। কিছুক্ষণ পর পর রোগী নিয়ে অ্যাম্বুলেন্স ও অন্যান্য যান প্রবেশ করছে হাসপাতালটিতে। রোগীর স্বজনদের চোখে মুখে উদ্বেগ উৎকণ্ঠা। চাহিদা অনুযায়ী কাঙ্ক্ষিত আইসিইউ না পেয়ে হতাশাও প্রকাশ করছেন তারা। আইসিইউর প্রয়োজন, কিন্তু আইসিইউর সাপোর্ট আমরা পাচ্ছি না এখনো। অক্সিজেন সাপোর্টে আছে আর 75% লাংসে প্রবলেম। 4-5 দিন হলো একটু জ্বরেতে খাওয়ার রুচি নেই, তারপরে মানে দুর্বল হয়ে গেছে, তখন আমার মেয়ে এখানে নিয়ে এসে ভর্তি করাইলো। করোনার এই মহামারী পরিস্থিতিতে এত রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষও এটা স্বীকার করছেন। তারপরও সর্বোচ্চ সেবা দিতে চেষ্টার কথাও জানান তারা। এখন অত্যন্ত কঠিন সময় পার করছি আমরা। যতটুকু ক্যাপাসিটি আছে তার সর্বোচ্চটুকুনি আমরা চেষ্টা করেছি, যেখানে একটা বেড ফেলার সুযোগ হয়েছে আমরা সেখানে একটা বেড ফেলেছি। করোনা হাসপাতালগুলোতে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। এই রোগীর সঙ্গে থাকা স্বজনদের চোখে মুখের যে আর্তনাদ, সেটাই বলে দিচ্ছে বাংলাদেশের করোনা পরিস্থিতি। রোগীর জন্য একটু ভালো চিকিৎসার ব্যবস্থা, একটু আইসিইউর ব্যবস্থার জন্য কত প্রচেষ্টা, কিন্তু করোনা সংশ্লিষ্ট হাসপাতালগুলো বলছে শুধু চিকিৎসা দিয়ে নয়, করোনা মোকাবেলা করতে হলে সবাইকেই সচেতন হতে হবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। লকডাউনে অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি এবার বন্ধ হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইটও, জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। তিনি জানান, ফ্লাইট বন্ধের এই সিদ্ধান্ত আপাতত 14 থেকে 20 এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। তবে সরকার লকডাউন বা সাধারণ ছুটি বাড়ালে সেই সঙ্গে বাড়বে ফ্লাইট বন্ধের মেয়াদও। এর আগে 5 এপ্রিল লকডাউন শুরু হলে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দেয় সিভিল এভিয়েশন অথরিটি। তবে খোলা ছিল আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল। তবে এবারের সম্পূর্ণ লকডাউনে কড়াকড়ির কারণে 14 এপ্রিল থেকে অন্যান্য দেশের সাথে আকাশপথের চলাচল সম্পূর্ণ বন্ধ হচ্ছে। তবে পণ্য পরিবহনের কার্গো ফ্লাইট সহ বিশেষ ব্যবস্থার বিমান চলাচল অব্যাহত থাকবে বলে বাংলা ভিশনকে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
14 এপ্রিল শুরু হতে যাওয়া কঠোর লকডাউনের মধ্যেও খোলা থাকবে তৈরি পোশাক ও বস্ত্র খাতের সব কারখানা। ব্যবসায়ীদের সাথে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ এর প্রেসিডেন্ট ইলেক্ট ফারুক হাসান। এর আগে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনে লকডাউন চলাকালে কারখানা খোলা রাখার দাবি জানান পোশাক খাতের 4 সংগঠন। এ সময় এফবিসিসিআই ও বিজিএমইএ এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন জানান, মহামারীতে 1 বছরে 709 জন শ্রমিক আক্রান্ত হলেও পোশাক খাতের সংক্রমণ এখনও 0.03% কম। মহামারীর কারণে 2019 থেকে 2020 অর্থ বছরে $600 কোটি রপ্তানি আদেশ হারিয়েছে পোশাক শিল্প। 1150টি সদস্য প্রতিষ্ঠানের $318 কোটি কার্যাদেশ বাতিল বা স্থগিত হয়েছে। কারখানায় ছুটির কারণে গত বছর প্রচুর শ্রমিক শহর ছেড়ে গ্রামে চলে যান। লকডাউনে কারখানা বন্ধ করলে এবারও অনেক শ্রমিক গ্রামে যাবেন, তাতে দেশব্যাপী সংক্রমণের ঝুঁকি বহুগুণ বাড়বে। এ বিবেচনায় রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানকে লকডাউনের আওতামুক্ত রাখার দাবি জানান বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম। আগামী ঈদে শ্রমিকের বেতন 100 বছর ক্ষমতায় থাকলেও সরকারের সাথে বিরোধে যাবে না হেফাজত, জানিয়েছেন সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী। এছাড়া যুগ্ম মহাসচিব মামুনুল হকের একাধিক বিয়ে তার ব্যক্তিগত বিষয় বলেও জানান তিনি। রবিবার চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকের পর জুনায়েদ বাবুনগরী বলেন, হেফাজতের দায়িত্ব ঈমান আকিদা রক্ষা ও পালনে কাজ করা, সরকারের ক্ষমতায় রাখা বা না রাখা হেফাজতের কাজ নয়। মামুনুল হকের বিষয়ে হেফাজতের কোনো বক্তব্য নেই বলে জানান বাবুনগরী। তিনি জানান, বৈঠকে কাউকে বহিষ্কার বা অব্যাহতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে বৈঠক থেকে হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়। এছাড়া আগামী 29 মে হাটহাজারী মাদ্রাসায় ওলামা মাশায়েখ সম্মেলন হবে বলেও সিদ্ধান্ত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমদ বলেছেন, অরাষ্ট্রীয় শক্তির উত্থান, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, রাজনৈতিক সংকট এবং পরিবর্তনশীল ভূ রাজনৈতিক কৌশলের কারণে জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশন ক্রমেই চ্যালেঞ্জিং ও জটিল হয়ে পড়ছে। সকালে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে আর্মি চিফস কনক্লেভ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতি উল্লেখ করেন। সেমিনারে নৌ ও বিমান বাহিনীর এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনৈতিক ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সেনাপ্রধান অনুষ্ঠানে বলেন, চ্যালেঞ্জ মোকাবেলায় যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে শান্তিরক্ষীদের সক্ষমতা বৃদ্ধি, ইনফরমেশন শেয়ারিং, উন্নত প্রযুক্তির ব্যবহার, জাতিসংঘ সনদের পরিমার্জন ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো তৈরি করতে হবে। রমজান সামনে রেখে কোনো ব্যবসায়ী নিত্যপণ্যের দামে কারসাজি করলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সকালে বিএসটিআই ও শিল্প মন্ত্রণালয় আয়োজিত রমজানে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে কার্যক্রম সংক্রান্ত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা বলেন মন্ত্রী। এদিকে আলাদা ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পরিবহনে চাঁদাবাজির তথ্য দিলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কোনো কিছুর অভাব হবে না। আমাদের চিনি প্রচন্ড মজুদ আছে, লবণ আছে, সেখানে কোনো রকম কারসাজি কেউ করলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কর্পোরেশন এবং আমাদের যারা ম্যাজিস্ট্রেট আছে তারা তাৎক্ষণিকভাবে সেখানে আমরা খোলা বাজারে সেগুলি রাখছি। কাজে অভাব নাই কোনো কিছুরই। কাজে কৃত্রিম অভাব সৃষ্টি করার জন্য একটি অসাধু চক্র সবসময় চেষ্টা করে সরকারকে নানাভাবে তাদের কার্যক্রমকে ব্যাহত করার জন্য। কাজে এই কোভিডকালীন সময় আমরা জিরো টলারেন্সে যাচ্ছি। চাঁদাবাজির কথা বলছিল, সেইগুলি আমরা বন্ধ করার জন্য তাদের সহযোগিতায় আমরা মোটামুটি সেখানে এখন কিছুটা নিয়ন্ত্রণে আসছি। একদম 100% যে বলবো আমরা করে ফেলছি সেটা এখনো সম্ভব হয়নি। তো আমরা এটাকে করার জন্য সব ধরনের প্রচেষ্টা নিচ্ছি এবং সেই জায়গাটাতে আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে। যেখানেই হয় সেখানেই আমাদের ইনফরমেশন দিবেন। ইনফরমেশন দিলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেখানে যেই তার ব্যবস্থা নিচ্ছে।
বরিশালের মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আটক করা হয়েছে 2 জনকে। মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের স্থগিত হওয়া নির্বাচনকে কেন্দ্র করে কালীগঞ্জ ও সুলতানি গ্রামে ওই সংঘর্ষ হয়। এতে আহত হন 10 জন। এ সময় 10-12টি বাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়। নিহতরা হলেন সাইফুল সর্দার ও সাইদ চৌধুরী। সাইফুল আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রুমা বেগমের সমর্থক। অন্যদিকে সাইদ আওয়ামী লীগের প্রার্থী মিলন চৌধুরীর চাচাতো ভাই। এলাকাবাসী জানায়, সীমানা জটিলতায় ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণার পর থেকেই দক্ষিণ ও উত্তর উলানিয়া দুটি ইউনিয়নের আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে বেশ কয়েক দফা সংঘর্ষ হয়। এর ধারাবাহিকতায় এ সংঘর্ষ হয়। হবিগঞ্জের লাখায়ে গুনিপুর গ্রামে গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছে। শনিবার রাতে ঘটনা ঘটে। পুলিশ জানায়, গুনিপুর গ্রামে বেশ কিছুদিন ধরেই ডাকাতের উৎপাত বেড়ে গেছে। প্রায়ই গ্রামের মানুষ পাহারা দেয়। শনিবার রাতে 5 সদস্যের একটি ডাকাত দল স্থানীয় জালাল মিয়ার বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে ডাকাতদের ধাওয়া করে আশপাশের মানুষজন। 2 জনকে ধরে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। নিহতদের একজন মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের হুমায়ুন মিয়া, আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনার ভয়াবহতা বাড়ছেই। দেশে সর্বোচ্চ 78 জনের মৃত্যুর রেকর্ড। মানুষকে টানা ঘরবন্দি থাকার প্রস্তুতির পরামর্শ বিশেষজ্ঞদের। খালেদা জিয়াও করোনায় আক্রান্ত, সাথে আরো 9 জন। বাসায় চলছে সবার চিকিৎসা, দেশবাসীর দোয়া কামনা। করোনায় মৃতদের দাফনে রায়ের বাজারে দিনরাত চলছে কবর খোঁড়া। এত লাশ আর কখনো দেখেননি গোরখোদকরা। বুধবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ। শুরু হতে যাওয়া কঠোর লকডাউনেও খোলা থাকবে গার্মেন্টস ফ্যাক্টরি। আরও 100 বছর ক্ষমতায় থাকলেও সরকারের সাথে বিরোধে যাবে না হেফাজত, জানিয়েছেন বাবু নগরী। মামুনুল হকের পক্ষে সাফাই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।